আসসালামু আলাইকুম। স্কুল পড়ুয়া একটি মেয়ে পার্টি থেকে বাড়ি ফেরার সময় শিকার হয় 4 জন নরপশুর। মেয়েটি কোনো মতে বেঁচে যায়, কিন্তু ওই দোষীদের যখন আইনের আওতায় নিয়ে আসা হয়, টাকা খাইয়ে তারা বেরিয়ে যায় নির্দোষ হয়ে। আইনও যখন মেয়েটির সঙ্গে অন্যায়ের ন্যায় বিচার দিল না, তখন মেয়েটির মাই বাধ্য হয়ে নিতে শুরু করলো নিজের মেয়ের ওপর হওয়া এমন অন্যায়ের বদলা। এক এক করে ওই 4 জন নরপশুকে দেয় তাদের কর্মের শাস্তি। এমনই মাস্টারপিস থ্রিলার সিনেমা নিয়ে আজকে হাজির হয়েছি আপনাদের সামনে। সিনেমার নাম মম। এটি রিলিজ পেয়েছিল 2017 সালে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা একটি ক্লাসরুম দেখতে পাই। ক্লাস টিচার দেবকি বায়োলজি ক্লাস নিচ্ছিল। সে তার স্টুডেন্টদের সঙ্গে কিছুক্ষণ কথা বলে আর সে মাসেলস সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দিচ্ছিল। ঠিক তখনই সেখানে থাকা মোহিত নামের একটি ছেলে আরিয়াকে একটি অ্যাডাল্ট ভিডিও পাঠায়। আরিয়া তখন তার পাশে বসা বান্ধবীকে সেই ভিডিও দেখায়। ভিডিওটি দেখেই আরিয়ার বান্ধবী জোরে ছি বলে ওঠে। দেবকি তখন কাছে এসে বলে, কি হয়েছে তোমাদের বলো। তারা দুজন কিছু না বললে দেবকি তাদের দুজনকে ক্লাসরুম থেকে বের করে দেয়। তখনই সেই মেয়েটি বলে ওঠে, আমাদের কি দোষ? দেখুন না ম্যাম, আরিয়াকে মোহিত খারাপ একটি ভিডিও পাঠিয়েছে। আর দেবকি এই ভিডিওটি দেখে মোহিতের কাছ থেকে তার ফোন নেয় আর রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। আর সে গিয়ে জানালা দিয়ে ফোনটি ফেলে দেয় আর মোহিতকে বলে, কালকে তোমার বাবা মাকে বলবে আমার সঙ্গে দেখা করতে। আর এরপর সিন কাট হলে আমরা দেখতে পাই দেবকি তার রাতের খাবার খাচ্ছে পরিবারের সঙ্গে। তার পাশে বসে আছে তার ছোট্ট মেয়ে প্রিয়া, আর পাশে খাবার খাচ্ছে তার স্বামী আনন্দ। সেখানে তখন আরিয়া টেবিলে এসে বসে। আসলে আরিয়া তারই মেয়ে। এখানে তারা সবাই মিলে ভ্যাকেশনের প্ল্যান করছিল। আরিয়া তখন তার বাবাকে বলে, বাবা আজকে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আনন্দ তখন বলে, কি লাগবে তোমার? আর এটা শুনে আরিয়া একটু মুচকি হাসে। আরিয়া তখন বলে, শনিবারে নাকি তাদের একটি পার্টি আছে, সেই পার্টিতে সে যেতে চায়, তার সব বন্ধুরাও যাবে। দেবকি তখন বলে, শনিবার 14 তারিখ তো ভ্যালেন্টাইন্স ডে, আর কোন জায়গাতে যাচ্ছ? কে কে বা যাচ্ছে? তখন আরিয়া বলে, পার্টি হবে জোডিয়াক ফার্মে, আর বললামই তো আমার সব বন্ধুরা যাবে। আনন্দ তখন বলে, আমি ভেবে জানাবো। তখন আরিয়া রেগে গিয়ে বলে, এতে ভাবার কি আছে? নাকি এটার জন্য তোমার ম্যামের কাছ থেকে পারমিশন নিতে হবে? আর তখন আনন্দ বলে, ভদ্রভাবে কথা বলো আরিয়া। আর আরিয়া তখন খাবার টেবিল ছেড়ে তার রুমে চলে যায়। আসলে দেবকি হলো আরিয়ার সৎ মা, মানে তার বাবার দ্বিতীয় বউ। আরিয়ার মা মারা যাবার পরেই তার বাবা দেবকিকে বিয়ে করে, কিন্তু সে তার নতুন মাকে এখনো মেনে নিতে পারেনি, যার জন্যই সে তাকে ম্যাম বলে ডাকে। রুমে এসে আরিয়া তার বান্ধবী স্বপ্নার সঙ্গে কথা বলে। স্বপ্না তখন বলে, আরে পার্টিতে তো কবিরও আসবে, তুই সেদিন তাকে প্রপোজ করে দিস। কবিরও আরিয়ার ক্লাসেই পড়ে, আর সে কবিরকে অনেক পছন্দও করে। আর তখনই আমরা দেখি সেখানে দেবকি খাবার নিয়ে এসেছে। আর আরিয়াকে সে বলে, তোমার বাবার সঙ্গে আমি কথা বলেছি, সে তোমাকে পার্টিতে যাওয়ার পারমিশনও দিয়েছে। দেবকি তখন বলে, খাবারের উপর কখনো রাগ করতে নেই, খেয়ে নিও। এত সবকিছু বলার পরেও আরিয়া দেবকির সঙ্গে কথাও বলে না, আর দেবকি সেখান থেকে চলে যায়। সকাল হলে আমরা দেখি আনন্দ ইউএসএ যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর সে দেবকিকে বলে, তুমি মন খারাপ করো না, আমি আরিয়াকে আবারও বোঝাবো। তখন দেবকি বলে, বোঝাতে হবে না, ও আসলে তোমার ভাগ কাউকে দিতে চায় না, আমাদেরই ওকে একটু বুঝতে হবে, সময় দাও। আনাজ যখন গাড়িতে উঠতে যাবে তখনই আরিয়া আসে, আর সে তার বাবাকে সরি বলে গতকালকের জন্য। আনন্দ আরিয়াকে বোঝায়, তুমি ওকে ম্যাম কেন বলো? ও তো তোমার মা, ও না থাকলে তো আমি তোমাকে একা সামলাতে পারতাম না, আর ও তো প্রিয়ার সমানই মনে করে তোমাকে। আরিয়া তখন বলে, প্রিয়াতে আমার কোনো সমস্যা নেই, সে আমার বোন, কিন্তু আমি আমার মাকে কখনোই ভুলবো না, আর তার জায়গা আমি অন্য কাউকে কখনো দেব না। তুমি হয়তো আমার মাকে ভুলে গিয়েছো, কিন্তু আমি তো পারি না। আর এরপর আনন্দ সবাইকে বিদায় দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর একদিন যখন আরিয়া বসেছিল আর দেবকি কাজ করছিল, তখন তৃতীয় লিঙ্গের 2 জন আসে দেবকির সঙ্গে দেখা করতে। তারা দেবকিকে ধন্যবাদ দিতে এসেছে যে দেবকি তাদেরকে এত ভালো করে পড়াশোনা করিয়েছে, আর আজকে দেবকির জন্যই তারা নতুন ব্যবসাও শুরু করেছে। সেখানে থাকা একজন উঠে বলে, এটাই কি আপনার বড় মেয়ে, যার কথা আপনি সব সময় বলতেন? দেবকি তখন বলে, হ্যাঁ। আরিয়াও এই কথাটি শুনে একটু চমকে ওঠে। তারা চলে যাবার পর দেবকি আরিয়াকে মিষ্টি দিতে আসে। তখন আরিয়া বলে, কি কথা বলেন আপনি ওদের আমাকে নিয়ে? তখন দেবকি বলে, কিছুই না, এমনি। তখন আরিয়া উঠে বলে,
আপনি সোশ্যাল সার্ভিস করেন ঠিক আছে, কিন্তু আমি আপনার মেয়ে এটা কাউকে বলার দরকার নেই। এই সব কথা শুনে দেবকি একটু কষ্ট পায়, কিন্তু নিজের মেয়ে মনে করে সে আরিয়াকে কিছুই বলে না। আর এরপর সিন কাট হলে আমরা দেখি আরিয়া একটি লাল জামা পরে অনেক সুন্দর করে সেজেছে পার্টিতে যাওয়ার জন্য। দেবকি আরিয়ার বন্ধু আর বান্ধবীকে বলে আরিয়ার খেয়াল রাখতে আর জলদি বাড়ি ফিরতে। আর এরপর তারা তিনজন পার্টিতে চলে যায়। এরপর পার্টির সিন দেখানো হলে আমরা দেখি আরিয়া সবার সঙ্গে ড্রিঙ্কস করছে, আর সেখানে মোহিত ছিল। মোহিত তার ভাইকে বলছে, তোমাকে বলেছিলাম না ভাইয়া, একটি মেয়েকে আমি পছন্দ করি। মোহিতের ভাই চার্লস তখন বলে, কোন মেয়ে, যার মা কিনা তোর ফোন ভেঙে দিয়েছিল? মোহিত তখন চার্লসকে আরিয়াকে দেখায়। চার্লস তখন বলে, তুই কেন বসে আছিস, ওকে গিয়ে প্রপোজ কর, দেখ ঠিক মানবে। এদিকে আরিয়া তার বন্ধুদের সঙ্গে ডান্স করছিল। মোহিত এসে আরিয়ার সঙ্গে ক্লোজ হয়ে ডান্স করার চেষ্টা করলে মোহিতকে সে ঠেলে দূরে সরিয়ে দেয়। আর মোহিত আবারও তার ভাইয়ের কাছে গিয়ে বসে, আর তারা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। চার্লস তখন বলে, দেখ এবার বস কি করে। এই বলে সে একটি ড্রিঙ্কস এর মধ্যে ড্রাগস মিশিয়ে আরিয়ার কাছে আসে আর তার সঙ্গে কথা বলার চেষ্টা করে আর ড্রিঙ্কস অফার করে, কিন্তু আরিয়া তার কাছ থেকে ড্রিঙ্কস নেয় না। আর তখনই হুট করে স্বপ্ন এসে চার্লসের হাত থেকে ওই ড্রিঙ্কসটি খেয়ে ফেলে। আর চার্লস তখন রেগে আবারও এসে বসে, আর মোহিত তার উপর অনেক হাসাহাসি করে। আর ওইদিকে আরিয়াকে স্বপ্নে একটি লাল গোলাপ দিয়ে বলে কবিরকে প্রপোজ করতে। আরিয়াও তখন ধীরে ধীরে কবিরকে প্রপোজ করার জন্য যায়, কিন্তু সে দেখে তার আগেই অন্য আরেকটি মেয়ে প্রপোজ করেছে আর কবির তার সঙ্গে একটু ঘনিষ্ঠ হয়ে ডান্স করছে। এইটা দেখে আরিয়া মন খারাপ করে সে স্বপ্নাকে বলে, চল এখন বাড়ি চলে যাই, অনেক দেরি হয়ে গেছে। কিন্তু আরিয়া এদিকে ওই ড্রাগস ওয়ালা ড্রিঙ্ক খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। তখন আরিয়া তাকে একটি জায়গায় বসিয়ে ক্যাব ডাকতে আসে, আর তখনই দেবকে তাকে ফোন করে বলে কখন সে বাড়ি আসবে। আরিয়া তখন বলে, এই তো এখন গাড়িতে উঠবো, 45 মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। আর তখনই আমরা দেখি পেছন থেকে আরিয়ার মুখ চেপে ধরে চার্লসের বন্ধু জাগান। সেই ফার্মের দারোয়ান সহ তারা 4 জন মিলে আরিয়াকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। মোহিত তখন আরিয়াকে বলে, এবার ডাক তোর মাকে। আর তারা সবাই মিলে গাড়িতেই আরিয়াকে ধর্ষণ করে। আর এরপর তাদের চাহিদা মেটানো হয়ে গেলে তারা একটি নির্জন জায়গায় এসে আরিয়াকে ড্রেনের মধ্যে ফেলে দিয়ে চলে যায়। আর এদিকে দেবকি বারবার আরিয়ার ফোন ট্রাই করছিল, কিন্তু কোনোভাবেই তার ফোনে ফোন যায় না, যার জন্য দেবকি তার ছোট বোনকে প্রিয়ার কাছে রেখে আরিয়াকে খুঁজতে চলে যায় সেই ক্লাবে। দেবকি এসে আরিয়ার সব বন্ধুদের জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে সে তো অনেকক্ষণ আগে এখানে ছিল, এখন আমি বলতে পারবো না যে সে কোথায় গেছে। দেবকির টেনশনের দিকে অনেক বেড়ে যায়, সে আরিয়াকে আশেপাশে খুঁজতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই দেবকি সোজা থানায় এসেছে আরিয়াকে খুঁজতে হেল্প চাওয়ার জন্য। দেবকি বড় পুলিশ অফিসারকে সবকিছু খুলে বলে। তখন সেখানে থাকা একটি মহিলা পুলিশ বলে, আরে আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, দেখুন বয়ফ্রেন্ডের সঙ্গে কোথায় চলে গিয়েছে হবে, চিন্তা করেন না, আপনি বাড়িতে চলে যান। তখন এই কথা শুনে দেবকি রেগে গিয়ে বলে, আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন আপনি এসব? আপনারা অন্য মেয়েদের চিনতে পারেন, কিন্তু আমার মেয়ে মোটেও এমন না। সে বের হওয়ার সময় আমাকে ফোন দিয়েছিল আর বলেছিল 45 মিনিটের মধ্যেই সে বাড়ি পৌঁছে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে, ও এখনো বাড়িতে ফিরেনি। আর আমার মেয়ে যখন বলেছে সে বাড়িতে আসছিল, তার মানে সে বাড়িতেই আসছিল। এরপর পুলিশ অফিসার বলে, আচ্ছা আপনি আপনার মেয়ের ফোন নাম্বার আর ছবি আমাকে দিন, আমরা খোঁজ পেলে আপনাকে জানাবো। দেবকি তাদের ডিটেলস দিয়ে বাইরে চলে যাচ্ছিল, তখনই সেখানে একটি লোক আসে। লোকটির নাম হলো ডিকে, সে একজন প্রাইভেট ডিটেকটিভ। পুলিশ স্টেশনে লোকটি বসে থেকে দেবকির সব কথাই শুনছিল মনোযোগ দিয়ে। লোকটি এটাও বলে, পুলিশ হয়তো বা আপনার কথা অতটা গুরুত্ব দিবে না, কিন্তু আমি আপনাকে সব ধরনের হেল্প করতে পারবো, সব ইনফরমেশন আপনাকে এনে দিতে পারবো। তখন ডিকে একটি কার্ড দেবকিকে দেয় আর বলে, যদি কখনো প্রয়োজন মনে করেন তাহলে যোগাযোগ করেন। আর এরপর দেবকি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই সেই ড্রেনের মধ্যে আরিয়া এখনো পড়ে রয়েছে। আর তখনই সেখানে একটি কুকুর আসে তার মালিকের সঙ্গে। আর লোকটি আরিয়াকে দেখতে পেয়ে পুলিশকে ফোন করে। আর সিন চলে আসে হাসপাতালে। দেবকি সেখানে এসে আরিয়াকে এই অবস্থাতে দেখে অনেক ভেঙে পড়ে আর অনেক কাঁদতে শুরু করে। দেবকি যেন সহ্যই করতে পারছিল না তার মেয়ের সঙ্গে এটা কি হলো। আর তখনই সেখানে ডাক্তার আসে আর তাকে শান্ত করে নিজের সঙ্গে নিয়ে যায়। ডাক্তার দেবকিকে বলে, আপনার মেয়ে আরিয়ার ইন্টারনাল অনেক ইনজুরি হয়েছে, ওকে হয়তো বা কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল, যার জন্য নিঃশ্বাস নিতে ওর অনেক কষ্ট হচ্ছে।
ডাক্তার তখন এটাও বলে, আমার মনে হচ্ছে আপনার মেয়ের সঙ্গে হয়তোবা গণধর্ষণ হয়েছে। আর এইটা শোনার পর দেবকী যেন আরো বেশি ভেঙে পড়ে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। আর এরপর আমরা দেখতে পাই এই কেসটি ক্রাইম ব্রাঞ্চের ফ্রান্সিসকে সোপর্দ করা হয়েছে ইনভেস্টিগেশনের জন্য। ফ্রান্সিস তখন তার একজন সঙ্গীকে নিয়ে হাসপাতালে আসে দেবকীর সঙ্গে কথা বলতে। দেবকীকে আমরা দেখি সে তখনও কাঁদছে। ফ্রান্সিস তখন বলে, আমরা এই কেসের তদন্ত শুরু করে দিয়েছি, পার্টিতে থাকা সমস্ত লোকের জবানবন্দিও আমরা নিয়েছি, আর আপনার মেয়ের জ্ঞান ফিরলে আমরা তারও স্টেটমেন্ট নেব। এরপর আমরা দেখি দেবকী খুব যত্ন করে তার মেয়েকে খাবার খাওয়াচ্ছে, কিন্তু মুখে অনেক ইনজুরি হওয়ার কারণে আরিয়া কিছুই খেতে পারছিল না। আর এর পরের সিনে আমরা দেখি আরিয়ার বাবাও চলে এসেছে। নিজের বাবাকে দেখে আরিয়া অনেক কান্না করে। আনন্দ তখন নিজের মেয়েকে শান্ত করে আর দেবকীকে এসে জিজ্ঞেস করে, আরিয়া কি এখনো কোনো কিছু বলেছে? দেবকী বলে না। আর এরপর তারা দুজনেই আরিয়ার পাশে এসে তাকে বোঝানো শুরু করে। দেবকী বলে, তুমি পারবে তাদেরকে ধরিয়ে দিতে, তুমি চাইলে তাদের শাস্তি হবে, তুমি শুধু নামটা বলো। আরিয়া তখন কাঁদতে কাঁদতে বলে, তারা কি বলছিল জানেন? তারা শুধু বলছিল এখন তোর মাকে ডাক। আর এই কথা শুনে দেবকীর আর বুঝতে বাকি থাকে না। এরপর সিন কাট হলে আমরা দেখি ফ্রান্সিস স্বপ্নার জবানবন্দি নিচ্ছে। আর এদিকে জ্ঞান ফেরার পর আরিয়াও স্টেটমেন্ট দিয়ে দেয়। আরিয়ার এই স্টেটমেন্টের ওপর ভিত্তি করে প্রথমে চার্লি আর মোহিতকে ধরা হয় একটি ক্লাব থেকে, আর অন্যদিকে বাবুরাওকে তার বাড়ি থেকেই তুলে নিয়ে আসা হয়। থানায় নিয়ে এসে বাবুরামকে টর্চার করলে সে জাগানের কথাও বলে দেয়, আর পুলিশ জাগানকেও ধরে নিয়ে আসে। এখানে আমরা দেখি ডিকে তার একটি মেয়ে আর বউকে নিয়ে এই নিউজটিও দেখছে। ডিকের বউ তখন বলছে এই দেশের কিচ্ছু বদলাবে না। আর এরপর আমাদের কোর্টের সিন দেখানো হয়, যেখানে আরিয়ার স্টেটমেন্ট দেখানো হচ্ছিল টিভিতে। আরিয়া সেখানে তার সঙ্গে যা যা ঘটেছে সেই রাত্রে সবকিছুই কোর্টে খুলে বলে। আর এরপরে শুরু হয়ে যায় কোর্টের লড়াই দুই উকিলের মাঝে। আরিয়ার পক্ষের উকিল তখন ডিএনএ টেস্ট করাতে চায় এই চারজনের। তখন ওই মহিলা ডাক্তারটি এসে কোর্টে বলে, আরিয়ার যেই অবস্থা রয়েছে আর তার যে সব ইনজুরি হয়েছে সেসব দেখে আমি বলতে পারি আরিয়া একদম সত্যি কথা বলছে। এদিকে জেলের ভেতর থেকে চার্লস তার উকিলকে বলে, ডিএনএ টেস্ট হলে তো আমরা সবাই ধরা পড়বো, জলদি কিছু করো। আর এর পরের দিন কোর্টে আমরা দেখতে পাই চার্লের উকিল আরিয়ার ব্লাড টেস্টের রিপোর্ট দেয়। সেখানে আরিয়ার ব্লাডে অ্যালকোহল ছিল। তার মানে এই কেসে আরিয়ার স্টেটমেন্ট একদমই গ্রহণযোগ্য হবে না। আর এদিকে ওই ক্লাব থেকে একটি ছেলেকে নিয়ে আসা হয় সাক্ষী দেওয়ার জন্য। তখন ছেলেটি বলে, মোহিত আর চার্লস তো সারা রাত আমার সঙ্গে ছিল, তারা কোথাও যায়নি, বরঞ্চ সে আরিয়াকেই দেখেছিল কোথাও একটা যেতে। আর যেহেতু চার্লস তার ফোন টেবিলের ওপরেই রেখে গিয়েছিল, তাই লোকেশনও একই কথা বলে। এমনকি আরিয়া তার স্টেটমেন্টে যেই গাড়ির কথা বলেছিল সেই গাড়ির সিসিটিভি ফুটেজও আরিয়ার উকিল কোর্টকে দেখায়। কিন্তু আসামি পক্ষের উকিল বলে সেই গাড়িতে কোনো কিছুই পাওয়া যায়নি, কারণ তারা সবাই সেই রাতে গাড়িটিকে ওয়াশ করে ফেলেছিল। জাগানকে এই গাড়ির বিষয়ে জিজ্ঞেস করা হলে সে বলে, আমি ওই গাড়িটি নিয়ে গিয়েছিলাম চার্লসের কাছ থেকে আমার গার্লফ্রেন্ডকে একটু রাইড দেব বলে, ভ্যালেন্টাইন্স ডে ছিল তো সেই জন্য। এক এক করে সব সাক্ষ্য প্রমাণ হতে থাকে, কিন্তু সবার কথাই আরিয়ার বিপক্ষে চলে যায়। এমনকি আরিয়ার বন্ধু ইস্যুও বলে সে ওই রাতে ফিরে তো এসেছিল, কিন্তু আরিয়াকে সে পার্টিতে খুঁজে পায়নি। এরপর আসামি পক্ষের উকিল বলে, আরিয়া হয়তোবা তার বয়ফ্রেন্ডের সঙ্গে পুরো রাত থেকেছে, আর এরপর লোকলজ্জার ভয়ে তার বয়ফ্রেন্ড যখন তাকে অস্বীকার করেছে তখন হয়তোবা তাদের মধ্যে ঝগড়া বেঁধে গিয়ে তার বয়ফ্রেন্ড তাকে মারার চেষ্টা করেছে। এরপর দেবকীকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়। আর আসামি পক্ষের উকিল বলে, আপনি তো আপনার স্টেটমেন্টে বলেছেন আপনি যখন ক্লাবে গিয়েছেন তখন বাবুরাম গেট খুলেছে, আবার আপনি চার্লস আর মোহিতকেও সেই পার্টিতে দেখেছেন, তাই তো? দেবকী তখন বলে, হ্যাঁ আমি তখন দেখেছি, কিন্তু আরিয়া তো তার 2 ঘন্টা আগ থেকেই নিখোঁজ ছিল। আর এদিকে আরিয়ার বাবা উকিলের কাছে এসে অনেক রাগারাগি করে, কেন এত তর্ক বিতর্ক হচ্ছে? এইসব কেসগুলোতে শুধুমাত্র ভিকটিমের কথার উপরেই তো ভিত্তি করে শাস্তি দেওয়া হয়, তাহলে এখানে কেন এমন হচ্ছে? উকিল তখন বলে, কারণ সেই রাতে আরিয়া ড্রাঙ্ক ছিল সেই জন্য। আর অন্যদিকে মোহিতকে সাক্ষী দেওয়ার জন্য ডাকা হলে সে বলে, আমি এমনটা কখনোই করিনি, আর
আমি তো আরিয়াকে পছন্দ করি, কেউ যদি তার সঙ্গে এমন করতো আর আমি জানতাম তাহলে আমি তাকেও শাস্তি দিতাম। আর এরপর ডিএনএ টেস্ট করানো হলে সেখানেই আসে বিপত্তি, সেখানে সবকিছু নেগেটিভ ধরা পড়ে, মানে আরিয়ার কাছ থেকে কোনো স্যাম্পলই পাওয়া যায়নি। আর এর কারণ হলো আরিয়া ঘটনার 3 দিন পর স্টেটমেন্ট দিয়েছে। আর এখানে প্রমাণিত হয় না যে তারা 4 জন মিলেই আরিয়াকে ধর্ষণ করেছে, যার কারণে কোর্ট তাদেরকে খালাস দিয়ে দেয়। আর এই কথা শুনে আনন্দ রাগের মাথায় গিয়ে জাগানকে মারে আর কোর্টের দিকে আনন্দকেই অ্যারেস্ট করতে বলে। পুলিশ তাকে বাইরে নিয়ে আসলে দেবকি বলে কি হয়েছে, সেখানে আমরা ডিকে কেউ দেখতে পাই। আর এরপর দেখি দেবকি আনন্দকে জামিন করিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। তখনই ফ্রান্সিস এসে দেবকিকে সরি বলে যে সে কিছুই করতে পারেনি। দেবকি তখন রেগে গিয়ে বলে, কি করবেন আপনি? এই দেশে রেপ করা যায়, কিন্তু একজন রেপিস্টকে থাপ্পড় মারাও যায় না। আমার আইন কেন? আর কারো উপরই কোনো ভরসা নেই, আশা নেই। আর এরপর তারা সেখান থেকে চলে আসে। এরপর তারা দুজন বাড়িতে এসে দেখে আসামিদের মুক্তি দেওয়া হয়েছে দেখে আরিয়া নিজেকে ঘরের ভেতরে বন্দি করে ফেলেছে। অনেক কষ্টে তারা দরজা খুলে আরিয়ার কাছে যায়। আনন্দ আরিয়াকে সামলাচ্ছিল, কিন্তু দেবকি যখন আরিয়ার কাছে যেতে চায় তখন আরিয়া প্রচন্ড চিৎকার করে ওঠে আর দেবকি সেখান থেকে হতভম্ব হয়ে চলে আসে। আসলে এখানে আরিয়া মনে করেছে হয়তোবা দেবকির ওপর রাগ করে মোহিতরা তার সঙ্গে এমনটা করেছে। দেবকি বাইরে এসে কাঁদছিল, তখন আনন্দ এসে তাকে বোঝায় আর বলে, আমাদের হেরে গেলে চলবে না, আমরা হাইকোর্টে গিয়ে আপিল করব। তখন দেবকি বলে, শাস্তি তো আমার মেয়ে পাচ্ছে, তারা তো দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি ভেবেছিলাম হয়তোবা আরিয়া আমাকে একদিন মেনে নেবে, কিন্তু এখন সব আশা ভরসাই শেষ হয়ে গেছে, সে আর কখনোই আমাকে মেনে নিতে পারবে না। এর পরের দিন সকালে দেবকি প্রিয়াকে স্কুলে দিতে আসে আর সে দেখতে পায় মোহিত দিব্যি হাসি খুশি তার বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। তখনই সে প্রিন্সিপালের কাছে এসে জিজ্ঞেস করে সে কেন মোহিতকে এখনো এই স্কুলে রেখেছে। প্রিন্সিপাল তখন বলে, তার অপরাধ তো প্রমাণিত হয়নি, আমি কি করব বলুন। আর এই সব কথা শুনে রেগে গিয়ে দেবকি বাইরে বের হয়ে আসে। আর তখনই আমরা দেখি মোহিত আসছে। তখন সে হাসতে হাসতে দেবকিকে গুড মর্নিং বলে সেখান থেকে চলে যায়। আর এটা দেখে দেবকি বেশ অবাক হয়। সে কিছুতেই মানতে পারছিল না যে মোহিত এখনো এই স্কুলে রয়েছে, যার কারণেই সে স্কুল শেষ হওয়া অবধি সেখানে গাড়ি নিয়ে অপেক্ষা করে। আর এরপর মোহিত বাইরে আসলে তার বাইকের পিছু শুরু করে দেবকি। দেবকি এখানে মোহিতকে মারার চেষ্টা করছিল, কিন্তু যখনই সে মোহিতের বাইকটিকে ধাক্কা দিতে যাবে তখনই একটি মালবাহী গাড়ি সেখানে আসলে দেবকি অ্যাক্সিডেন্ট থেকে কোনো মতে বেঁচে যায়। আর বাড়িতে আসলে সে আনন্দকে জানিয়ে দেয় সে আর ওই স্কুলে চাকরি করবে না আর প্রিয়ার স্কুলটাও চেঞ্জ করে দেবে। কারণ জিজ্ঞেস করলে দেবকি বলে সে এখনো ওই স্কুলে আছে। আনন্দ তখন বলে, কে? মোহিত। এরপর আমরা দেখতে পাই দেবকি কিছু একটা চিন্তা করে ডিকের দেওয়া সেই ভিজিটিং কার্ডটি খুঁজে বের করে। আর এরপর সিন কাট হলে আমরা দেখি দেবকি ডিকের অফিসে পৌঁছে গেছে। ডিকে তখন দেবকিকে বলে, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। দেবকি বলে, আমার কষ্ট কেউ বুঝতে পারবে না। তখন ডিকে তার মেয়ের ছবি দেখিয়ে বলে, আপনার মেয়ের বয়সেই আমার মেয়ে, অনেক সুন্দরী, তাই আমি বুঝতে পারছি আপনার কষ্টটা। ডিকে এটাও বলে, বলুন আপনার কি কাজ আছে, আমি সব ইনফরমেশন আপনাকে এনে দিতে পারবো। দেবকি বলে, আমি ওই 4 জনের সব ইনফরমেশন চাই। ডিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে এনে দেব, কিন্তু আজকের পর থেকে না আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি। আর এরপর আমরা দেখি ডিকে বাবুরামের সব ডিটেলস বের করেছে আর দেবকিকে একটি মেট্রো রেলের সামনে এসে সে সবকিছু খুলে বলে। ডিকে আরো বলে, বুধবারের দিন বাবুরামের ছুটি থাকে, তার জন্য সে সারা রাত সেখানে বসেই মদ খায়। সে এটাও বলে, আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি। তখন দেবকি বলে, আপনি ভুল করছেন, কিন্তু একটা কথা কি জানেন, অনেক বেশি ভুল করা আর ভুল করার মধ্যে আপনি কোনটা বাঁচবেন। আর এরপর সে সেই মদের দোকানের অ্যাড্রেসটি দেবকিকে দিয়ে দেয়। ডিকে তখন বলে, ভরসা রাখুন, ভগবান সব ঠিক করে দেবে। কিন্তু দেবকি বলে, ভগবান সব জায়গায় থাকে না ডিকেজি। ডিকে বলে, যার জন্যই তো সে মাকে বানিয়েছে। আর এরপর আমরা দেখি দেবকি সেই তৃতীয় লিঙ্গের মানুষদের কাছে গিয়ে হেল্প চায়। আর এর পরের রাতেই আমরা বাবুরাওকে দেখি, সে বসে থেকে মদ খাচ্ছিল সেই দোকানে। আর আমরা দেখতে পাই সেখানে সে একটি মেয়েকে দেখে তার দিকে এগিয়ে যায়। আর এগুলো সেই তৃতীয় লিঙ্গের মানুষই ছিল। তারা অটোর ভেতরে নিয়ে গিয়ে বাবুরাওকে কিডন্যাপ করে আর এরপর তাকে একটি ড্রেনের কাছে ফেলে দিয়ে যায়। সে জ্ঞান আসতেই আগে নিজের বাড়িতে যায়। তার বউ তাকে দেখে অনেক চিল্লাপাল্লা করে আর বলে, এই 3 দিন বাড়িতে আসিসনি কেন, কোথায় ছিলি? কিন্তু সে তার কথাতে পাত্তা না দিয়ে বাথরুমে চলে যায় হালকা হতে।
কিন্তু এ কি, সে খেয়াল করে দেখে তার সেই গোপনাঙ্গই কেটে দিয়েছে তারা। আর এরপর সে চিৎকার করতে থাকে। পা পিছলে গিয়ে নলের সঙ্গে মাথা লেগে সে বাথরুমে মারা যায়। আর এরপর আমরা দেখি আরিয়া বসে বাবুরামের মৃত্যুর খবরটি দেখছে, আর তার মনে একটা প্রশান্তিও লাগে। আর দেবকী রান্নাঘর থেকে এই নিউজের কথা শুনেই বুঝতে পারছে যে আরিয়া বসে থেকে এই নিউজটি শুনছে। আর এরপরে আমরা দেখি বহুদিন পর আরিয়া জানালার পর্দা সরিয়ে বাইরের আলো দেখছে। এরপর ফ্রান্সিস আর তার অ্যাসিস্ট্যান্ট মিলে বাবুরাওয়ের এই কেস দেখে মনে করে হয়তোবা আনন্দ বদলা নেওয়ার জন্য এগুলো করছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, না স্যার, এমনটা নয়, তারা ইনোসেন্ট। কিন্তু ফ্রান্সিস পরের দিনই আনন্দের সঙ্গে দেখা করতে আসে আর তাকে জিজ্ঞাসাবাদ করে। আনন্দ বলে, ভালো হয়েছে মরে গেছে, যদি আমি মারতে পারতাম আরো বেশি ভালো লাগতো, কিন্তু আফসোস আমি এমনটা কিছুই করিনি। আর এরপরে একদিন দেবকী আর ডিকে দেখা করে আর্ট গ্যালারি শপে। এখানে ডিকে দেবকীকে একটি পেন ড্রাইভ দেয় আর বলে, এখানে চার্লস আর মোহিতের সব ডিটেলস রয়েছে, আর সিসিটিভি ক্যামেরা কি করে ডিসেবল করতে হবে সেটা পরে হোয়াটসঅ্যাপে বলে দেবে। আর এরপর রাতে বাসায় এসে দেবকী সব ডিটেলস দেখতে থাকে। ডিকে সেখানে বলেছিল চার্লসের বাবা মা নেই, সে বাংলোতে একাই থাকে, আর সে একটি নাইট ক্লাবের পার্টনারও রয়েছে, যার কারণে সে শনিবার সারা রাত সেই নাইট ক্লাবেই পার্টি করে। আর সেই দিন চার্লসের কাজের লোকও ছুটিতে থাকে, আর পরের দিন সকালের আগ অব্দি কেউই তার বাড়িতে আসে না। আর অন্যদিকে মোহিতের বাবা মা দুজনই পাইলট, যার কারণে তারা বেশিরভাগ সময় বিদেশেই থাকে, যার কারণে মোহিত তার চাচাতো ভাই চার্লসের বাড়িতেই বেশি থাকে, আর তাদের দুজনের বাড়ির চাবি দুজনের কাছেই থাকে। আর এদিকে চার্লস যেহেতু বডি বিল্ডিং এর অনেক শৌখিন, তাই সে বডি বিল্ডিং করতে যেসব সাপ্লিমেন্ট লাগে সবকিছু নেয়। দেবকী সব ডিটেলস দেখছিল আর আপেল খাচ্ছিল, তখনই তার মুখে অ্যাপেল সিড লাগে আর তার মাথায় একটা আইডিয়া আসে। আর এরপর শনিবার রাতে দেবকী অনেক আপেল নিয়ে এসে তার বীজগুলোকে আলাদা করে। আর এখানেই আমরা দেখতে পাই ফ্রান্সিস তার সেই পার্টনারকে দেবকীর বাসার সামনে আনন্দের উপর নজর রাখার জন্য রেখে দিয়েছে। ওই লোকটি তখন ফ্রান্সিসকে বলে, আনন্দ খুবই সাদাসিধা একজন মানুষ, শুধুমাত্র অফিসে যায় আর বাড়িতে আসে। তাদের এই কথা বলার ফাঁক দিয়ে দেবকে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরের সিনে আমরা দেখি দেবকে একটি চাবিওয়ালাকে নিয়ে সে চার্লসের বাড়ির দরজা খোলায়, আর সে হাতে গ্লাভস পরেই তার বাড়িতে ঢোকে যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট না লাগে। সে চার্লসের প্রোটিন পাউডারের মধ্যেই সেই অ্যাপেল সিডের গুঁড়োগুলো মিশিয়ে দেয়। আর আমরা দেখি পরের দিন সকালে চার্লস বাড়িতে এসে সেই প্রোটিন শেক বানিয়ে খেতে থাকে, আর একটু পরে সে ভীষণ অসুস্থ হয়ে যায়। আর তখনই কাজের লোক আসলে সে চার্লসকে নিয়ে হাসপাতালে আসে, আর মোহিতকেও খবর দেওয়া হলে সেও চলে আসে। তখনই আমরা দেখতে পাই মোহিতের বিল্ডিং এর সামনে দেবকীও দাঁড়িয়ে রয়েছে আপেল হাতে। দেবকী তখন মোহিতের ফ্ল্যাটে যাওয়ার জন্য ভেতরে আসে। দারোয়ান তাকে জিজ্ঞেস করে কার সঙ্গে দেখা করবে, তখন সে ফোনে কথা বলার নাটক করে আর একটি নাম বলে সে উপরে মোহিতের বাড়িতে চলে আসে। সে চার্লসের বাসা থেকেই মোহিতের ফ্ল্যাটের চাবি নিয়ে এসেছিল। আর এদিকে আমরা দেখি চার্লসের অবস্থা খুবই খারাপ, মোহিত সেখানে মাথা ধরে বসে আছে। সেখানে ফ্রান্সিস ও তার টিমও আসে। আর এখানেই আমরা জানতে পারি বিষক্রিয়ার কারণে চার্লসের এমন অবস্থা হয়েছে, আর এটা সায়ানাইড থেকে হয়েছে, মানে অ্যাপেল সিড থেকে। আর মোহিতের মুখ থেকে অ্যাপেল সিড আর প্রোটিন শেকের গুঁড়োও পাওয়া গেছে, যার কারণে এটা নিশ্চিত যে অ্যাপেল সিড গুঁড়ো করে প্রোটিনের পাউডারের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই ডিকে একটি হুইল চেয়ারে বসে ফোনের মাধ্যমে দেবকীকে সব খবর দিচ্ছে। ডিকে ইশারা দেওয়ার সাথে সাথে দেবকী একটি লাইটার দিয়ে মোহিতের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। আর তখনই মোহিতকে ফোন করে বলা হয় আগুন লেগে গেছে। মোহিতের সঙ্গে এখানে ফ্রান্সিস আর তার টিমও আসে, কিন্তু এখানে এসে তারা জানতে পারে কোথাও আগুন লাগেনি, ফলস অ্যালার্ম ছিল। তখন মোহিত সেখান থেকে চলে যেতে চাইলেও ফ্রান্সিস বলে, এসেছি যখন তখন ফ্ল্যাটটা দেখেই যাই। আর এইটা বলেই তারা মোহিতের ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাথরুমে গিয়ে ফ্রান্সিস ড্রাগস পায়, আর অন্য আরেকটি কনস্টেবল ডাস্টবিন থেকে অনেকগুলো আপেল পায়, যে আপেলগুলোতে কোনো বীজ ছিল না। আর এরপরে সিন ফ্ল্যাশব্যাকে গেলে আমরা দেখতে পাই দেবকী তার হাতে করে যেই আপেলগুলো নিয়ে এসেছিল সে এখানে কেটেই বীজগুলো বের করে আর ব্লেন্ডারে করে গুঁড়ো করে। আর সে এখানকার পুরো ঘটনাটি এমন ভাবে সাজায় যে পুলিশ এসে যদি দেখে তাহলে তারা সরাসরি মোহিতকেই ধরবে চার্লসকে মারার চেষ্টা করার জন্য। এমনকি দেবকী মোহিতের ল্যাপটপ থেকেও কিভাবে অ্যাপেল সিড দিয়ে সায়ানাইড তৈরি করা যায় সেই রেসিপিও সার্চ দিয়ে রেখেছিল, আর গত রাতে টাইম সেট করে রেখেছিল।
আর এটা দেখে ফ্রান্সিস একদম শিওর হয়ে যায় যে চার্লসকে মারার চেষ্টা মোহিতই করেছে, যার কারণে তাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু দেবকি যখন ল্যাপটপে বসে সবকিছু সার্চ করছিল তখন সে ভুলবশত মোহিতের টেবিলে তার চশমা রেখে যায়, যে চশমাটাই এবার হাতে পড়ে ফ্রান্সিসের। আর ফ্রান্সিস এটা দেখে পুরো ঘটনা বুঝতে পারে। এর পরের দিন আমরা দেখি দেবকি সোজাসুজি হাসপাতালে এসেছে চার্লসের সঙ্গে দেখা করতে, আর সে চার্লসের জন্য কিছু অ্যাপেলও নিয়ে এসেছিল। চার্লসকে সে বলে, সেই রাতে আমার মেয়ের সঙ্গে যা কিছু ঘটেছিল তার জন্য আমার মেয়ে প্রতিদিন কান্না করে, আর তোর মৃত্যুর অবধি তুইও এই রাতকে ভুলতে পারবি না। কি বলেছিলি তোরা যেন আমার মেয়েকে? তোর মাকে ডাক, তার মা এসে গেছে, এবার দেখ তোদের সঙ্গে কি হয়। দেবকির এইসব কথা শুনে চার্লস যখন অস্থির হয়ে যায় তখন সে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে আরিয়ার বান্ধবী স্বপ্না তাকে একটি নিউজ পাঠায়, যে নিউজের লিঙ্কে ঢুকতে আরিয়া দেখে মোহিত সাইনাইড দিয়ে চার্লসকে মারার চেষ্টা করেছিল। চার্লস এখন প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি, আর মোহিতকে অ্যাটেম্প টু মার্ডার কেসে জেলে বন্দি করে রাখা হয়েছে। আরিয়া জানালার কাছে আসতেই দেখে তার বাবা অফিসে যাচ্ছে। তখন সে তার বাবাকে আবারও সেই SMS পাঠায় যে বাবা আজকে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে। আর তার বাবাও তখন রিপ্লাই করে, কি চাও বলো, সবকিছু দেব। তখন আরিয়া সেই কটেজের ছবি পাঠায় যেখানে যাওয়ার ট্যুর প্ল্যান করেছিল তারা, আর তার বাবা অনেক খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই দেবকি তার ছোট মেয়েকে স্কুলে পাঠিয়ে যখন গাড়ির কাছে আসে তখনই সেখানে ফ্রান্সিস দাঁড়িয়েছিল। ফ্রান্সিস দেবকিকে বলে, আরিয়ার আবারও DNA টেস্ট করাতে হবে, যার জন্য আপনার সই লাগবে। সে প্রথমে বলে প্রয়োজন নেই, তবুও ফ্রান্সিস তাকে জোর জবরদস্তি করে সই দেওয়ার জন্য। তখন বাধ্য হয়ে সে যখন সই করতে যায় সে খেয়াল করে সে চশমা পরেনি। সে তার সাইড ব্যাগের মধ্যে চশমা খুঁজছিল। তখনই ফ্রান্সিস মোহিতের বাসা থেকে পাওয়া সেই চশমাটি দেবকিকে দিতে যায়। আর এখানেই আমরা দেখতে পাই দেবকি ব্যাগের ভেতর থেকে তার চশমা বের করে, আর ফ্রান্সিসের হাতে ওই চশমা দেখে বলে, আপনিও সেম ব্র্যান্ডের চশমা ইউজ করেন? ফ্রান্সিস বলে, এখন তো শুধুমাত্র একজন বাকি আছে, জাগান। সে কিন্তু খুব খতরনাক ক্রিমিনাল, বুঝছেনই তো, যে কোনো সময় কিছু করে দিতে পারে। দেবকি বলে, আপনি এসব আমাকে কেন বলছেন? ফ্রান্সিস তখন উত্তরে বলে, মাত্র একজনই তো আর বাকি রয়েছে। দেবকি আমতা আমতা করে বলে, আজকে আমাকে যেতে হবে, জরুরি কাজ আছে। ফ্রান্সিস বলে, আচ্ছা যান, কিন্তু যেদিন প্রমাণ পাবো সেদিন আপনাকে আর যেতে হবে না, আমি নিজেই নিয়ে যাব। এরপর রাতের সিন দেখানো হলে আমরা দেখি আনন্দ দেবকিকে তাদের ট্যুরে যাওয়ার জন্য সবকিছু প্যাক করতে বলে, আর নিউজের সেই খবর দেখিয়ে আনন্দ অনেক খুশি হয়। তখন দেবকি বলে, আরিয়া দেখেছে? আনন্দ বলে, তা তো বলতে পারবো না, তবে অনেক ভালো লাগছে। আর এর পরের দিন দেবকি আবারও ডিকের সঙ্গে দেখা করতে যায়। ডিকা তখন দেবকিকে বলে, জাগানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার বাবা মারা গেছে, শেষ দিনও সে আসেনি। দেবকি তখন বলে, পুলিশ আমাকে সন্দেহ করছে, যা করার আমাদের জলদি করতে হবে। ডিকে বলে, আপনি ছুটি কাটিয়ে ফিরে আসুন, ততদিনে আমি সবকিছু বের করে ফেলবো। আর এরপর দেবকি চলে যাওয়ার সময় ডিকিকে একটি থ্যাংক ইউ বলে। কিন্তু দেবকি চলে যাবার পর আমরা দেখি ফ্রান্সিস নিচে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। আর যখন ডিকে স্কুটিতে করে চলে যাচ্ছিল তখন ফ্রান্সিস ডিকের স্কুটির পিছনে বসে আর তাকে থানায় উঠিয়ে নিয়ে আসে। ফ্রান্সিস তখন ডিকেকে জিজ্ঞেস করে দেবকির সঙ্গে সে কি করছিল, কিন্তু এখানে ডিকে বলে, কোন দেবকি? আমি তো কোনো দেবকিকে চিনি না। তখনই বড় পুলিশ অফিসার এসে ফ্রান্সিসকে বলে, ওকে কেন ধরে এনেছো? তখন সে সবকিছু খুলে বলে আর বলে দেবকি এই সব কিছু করেছে। বড় অফিসার বলে, ডিকেকে ছেড়ে দিয়ে আরো বড় অনেক কেস আছে সেগুলোতে মনোযোগ দিতে, কারণ এই কেসটা এখন অনেক টপে রয়েছে। যদি মিডিয়াতে খবর লেগে যায় তাহলে তারা পুলিশের ওপরে হ্যারাসমেন্টের কেসও করতে পারে, যার কারণে বাধ্য হয়ে সে ডিকেকে ছেড়ে দেয়। এরপর সিনে আমরা দেখতে পাই জগান আত্মগোপন থেকে বের হয়ে এসে মোহিতের সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছে, কিন্তু এখানে কয়েদিদের যৌন লালসার শিকার হয় মোহিত, যার কারণে সে জগানকে অনেক রিকোয়েস্ট করে মোহিতকে যেন জগান এখান থেকে বের করে নিয়ে যায়। জগান মোহিতকে খুব ভালো করে জিজ্ঞেস করে কেন সে চার্লসকে মারতে চেয়েছিল। তখন মোহিত বলে, আমি কি করে মারবো, আমি ওকে মারার চেষ্টা করিনি, নিশ্চয়ই অন্য কেউ প্ল্যান করে আমাদের সকলকে এক এক করে ফাঁসাচ্ছে। এরপর আমরা দেখতে পাই জগান হাসপাতালে এসেছে চার্লসের সঙ্গে দেখা করতে, আর সেখানে হাসপাতালে আমরা ডিকেও দেখতে পাই। জগান গিয়ে চার্লসকে জিজ্ঞেস করে, এটা কে করেছে একবার বলো, আমি তাকে ছাড়বো না। চার্লস অনেক কষ্ট করে শুধু
শুধুমাত্র মম উচ্চারণ করতে পারে। আর এটা শুনে জাগানের আর বুঝতে বাকি থাকে না এই সবকিছু আরিয়ার মায়ের কাজ, কারণ তারা সেই রাতে আরিয়াকে বলেছিল এখন তোর মাকে ডাক। আর তখনই বেশি হাইপার হওয়ার কারণে চার্লস সেখানেই মারা যায়। রাত হলে জাগান যায় দেবকির বাড়িতে। সে সেখানে গিয়ে জানতে পারে তারা সবাই মিলে ভ্যাকেশনে গিয়েছে। আর সে যখন চলে আসছিল তখনই সে ডিকেকে দেখতে পায়। আর তখন তার একটু সন্দেহ হয় যে ডিকে তাকে ফলো করছে না তো। আর আমরা দেখি ডিকে জাগান যেখানে যেখানে যাচ্ছে তাকে সেখানে গিয়েই ফলো করছে। সারা রাত খোঁজ খবর নেওয়ার পর ডিকে তার অফিসে এসে দেবকির সেই কটেজে থাকা ফোনে ফোন করে, কিন্তু কথা হওয়ার আগে সেখানে জাগান চলে আসে আর তাকে জিজ্ঞেস করে কেন সে তাকে ফলো করছে। জাগান ডিকেকে অনেক মারধর করে আর এরপর তার ফোন কেড়ে নিয়ে সেই কটেজে আবারও ফোন করে। সেখানে থাকা কর্মচারী তখন ফোন রিসিভ করে আর জাগান দেবকিকে দিতে বলে। তখন ওই লোকটি বলে তারা সবাই ঘুরতে গিয়েছে আর এখানেই জাগান দেবকিরা কোথায় ভ্যাকেশনে গিয়েছে তার অ্যাড্রেসটাও পেয়ে যায়। ডিকে হাসতে হাসতে বলে সবকিছু তো তাহলে জেনেই গেলি, বাঁচতে পারবি না, স্যালেন্ডার করে দে। আর এইসব কথা শুনে রেগে গিয়ে জাগান ডিকেকে শুট করে বসে আর সে সেখানেই মারা যায়। জাগান চলে যাওয়ার সময় সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাটিও নষ্ট করে চলে যায়। আর এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে সেখানে ফ্রান্সিস আর তার টিমও চলে আসে। ফ্রান্সিস চারিদিকে খোঁজাখুঁজি করে। তখন সে ডিকের চশমাটির মধ্যে থেকে একটি চিপ পায়। সেই মেমোরি চিপ বের করে ফ্রান্সিস তখন চালিয়ে দেখে। ফ্রান্সিস তখন সেখানে থাকা সব ডিটেলস দেখতে পায়। দেবকি আর ডিকে যে প্ল্যান করে এই সবকিছু করছিল সেটাও সে জানতে পারে। আর ডিকেকে যে জাগানি মেরেছে সেই ফুটেজটিও সেখানে ছিল। সিন কাট হলে আমরা দেখতে পাই তারা পুরো পরিবার সারাদিন ঘুরোঘুরি করে রাত্রেবেলা বাসায় ফিরেছে, কিন্তু হুট করে তখন কারেন্ট চলে যায়। আর আনন্দ কটেজে থাকা কর্মচারীকে ডাকলেও সে আসে না। তখন সে নিজেই চেক করতে যায় আর সে দেখতে পায় কেউ একজন তার কেটে দিয়েছে আর ওই কর্মচারীকে মেরেও ফেলেছে। আনন্দ পেছন ফিরে দেখে সেখানে জাগান দাঁড়িয়ে রয়েছে আর সেও আনন্দকে শুট করে বসে। আর এদিকে আরিয়া মোমবাতি জ্বালাচ্ছিল। তখনই সে হুট করে আয়নার মধ্যে জাগানকে দেখে চমকে ওঠে। আর দেবকিও দূর থেকে জাগানকে দেখতে পায় আর অনেক ভয় পেয়ে যায়। জাগান যখন দেবকিকে দেখতে পায় সে তার দিকে এগিয়ে আসে আর দেবকি আরিয়াকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। আরিয়াও দেরি না করে সেখান থেকে দৌড় দেয়। জাগান এসে দেবকিকে মারধর শুরু করে। আর দেবকি যখন তার স্বামীকে ডাকছিল জাগান বলে কেউ তোকে বাঁচাতে আসবে না, আমি সবাইকে শেষ করে দিয়েছি। আর এরপরই সে একটি পলিব্যাগের মধ্যে দেবকির মাথা ঢুকিয়ে দেয় আর তাকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করে। দেবকি যখন নড়াচড়া বন্ধ করে দেয় জাগান তখন তাকে ছেড়ে আরিয়ার পিছনে যায়। আর এখানে আমরা দেখতে পাই আরিয়া প্রাণপণ ছুটে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য। আর অন্যদিকে আমরা এটাও দেখতে পাই যে দেবকি এখনো মরেনি, সে এখনো শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আর তখন সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য জগনের পিছু করে। জাগান যখন দেবকিকে দেখতে পায় সে লাঠি দিয়ে দেবকির মাথায় মারে আর এরপর সে তার দিকে বন্দুক তাক করে। সে দেবকিকে গুলি চালাতেই যাবে, তখনই পেছন থেকে এসে ফ্রান্সিস জাগানের হাতে গুলি করে আর তার বন্দুকটি পড়ে যায়। আর এখানে ফ্রান্সিস আর জাগানের মধ্যে অনেকক্ষণ মারামারি হয়। একটা সময় গিয়ে একদিকে দেবকি আর অন্যদিকে ফ্রান্সিস দুজনেই বন্দুক তাক করে থাকে জাগানের দিকে। ফ্রান্সিস দেবকিকে বোঝাচ্ছিল যাতে সে জাগানকে শুট না করে, কিন্তু দেবকি চিৎকার করে শুধু একটা কথাই বলছিল ওর কিভাবে এত সাহস হলো যে ও আমার মেয়ের গায়ে হাত দিল। দেবকি যখন চিৎকার করে কাঁদছিল তখন ফ্রান্সিস বলে আনন্দ এখনো বেঁচে আছে, তাকে পুলিশরা হাসপাতালে নিয়ে গেছে। আর এটা শুনে সে বন্দুকটি নিচে নামায় আর কাঁদতে শুরু করে। ফ্রান্সিস তখন দেবকিকে বলে মারবেই যখন তখন ওই গান দিয়ে কেন, সঠিক গানটি দিয়ে শুট করো। আর এইসব দেখে জাগান তো অবাক হয়ে যায়। সে বারবার ফ্রান্সিসকে বলে ও সবাইকে মেরে ফেলেছে, আমাকেও মারবে, আপনি প্লিজ আমাকে বাঁচান। ফ্রান্সিস তখন বলে আমি সবকিছু জানি। আর এখানে আমরা দেখতে পাই গাছের আড়ালে দাঁড়িয়ে থেকে আরিয়া এই সব কথাগুলো শুনছিল আর সে বেশ অবাক হচ্ছিল। ফ্রান্সিস তখন দেবকিকে বলে জলদি করুন, তাড়াতাড়ি শুট করুন, নইলে কেউ এসে পড়বে। কিন্তু দেবকি কেন জানি তাকে শুট করছিল না। তখনই পেছন থেকে আরিয়া এসে দেবকিকে মম বলে ডাকে আর দেবকিও শুট করে বসে জাগানকে। আর এরপর আরিয়া দৌড়ে এসে দেবকিকে মম বলে জড়িয়ে ধরে, তাকে কিস করে। আর মামের এখানেই মিল হয়ে যায় আর সিনেমা এমনই একটি সুন্দর দৃশ্যের মধ্যে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন। আর এমনই ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।